msteaching.com. আজকের আমাদের সেকেন্ড ডে প্র্যাকটিস আবার দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, আপনারা সবাই একটু মিউট করেন, আমি তাহলে ক্লাসটা করানো শুরু করি। ঠিক আছে, আপনারা একটু সবাই মিউট করেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হু রোট দ্য ড্যাফোডিলস। ঠিক আছে, এইটার কথা আমরা আগেও পড়াশোনা করানো হয়েছে যে ড্যাফোডিলস হচ্ছে কি আপনার ড্যাফোডিলস ইজ ওয়ান অফ দ্য, মানে আচ্ছা অপশন গুলো আগে পড়ি। অপশন গুলো কার কার? অপশন হচ্ছে কি আপনার উইলিয়াম ব্লেক, রবার্ট ব্রাউনিং, লর্ড বায়রন আর হচ্ছে কি উইলিয়াম ওর্ডসওয়ার্থ। তা আমি আগেও বলছি যে আপনার উইলিয়াম ওর্ডসওয়ার্থ হচ্ছে কি একজন ন্যাচারাল, এ কারণে উনি কি করতেন যে মানে ট্রাই করতেন যে নেচার নিয়ে হচ্ছে গিয়ে পোয়েম লেখার। সেই জন্য আপনি বেশিরভাগই হচ্ছে কি ওনার লেখা যা দেখবেন এগুলা হচ্ছে গিয়ে আপনার মানে রিলেটেড টু নেচার। তো এই কারণে হচ্ছে গিয়ে ওনার মানে ওয়ান অফ দ্য ফেমাস পোয়েম হচ্ছে গিয়ে আপনার ড্যাফোডিলস। কেউ কি বলতে পারবেন যে ড্যাফোডিল হচ্ছে কি কোন দেশের ন্যাশনাল ফ্লাওয়ার? Scotland. Scotland. No, Wales. Sorry, daffodil. ওয়েলসের। ঠিক আছে, ফ্লাওয়ার্স গুলো দেখে নিবেন। আমি নর্মালি এখন ক্লাসের মাঝখানে কোয়েশ্চেন করি না, কিন্তু আপনারা বারবার এই যে এই ফ্লাওয়ার, পেট্রন সেন্ট ডেটা কবে সেলিব্রেটেড হয় এই জিনিসটা সবসময় ভুলে যান। সো এই জিনিসটা হচ্ছে অলওয়েজ মনে রাখবেন, এই জিনিসটার যাতে ভুল না হয়। ঠিক আছে, ন্যাশনাল ফ্লাওয়ার্স, আপনার পেট্রন সেন্ট কারা, পেট্রন সেন্ট ডে গুলা সেলিব্রেটেড কবে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে হু was given the title of Lord Protector. লর্ড প্রোটেক্টরের উপাধিটা আসলে কাকে দেওয়া হয়েছিল? চার্লস ওয়ান, চার্লস টু, উইনস্টন চার্চিল নাকি অলিভার ক্রমওয়েল? দেওয়া হয়েছিল আপনার অলিভার ক্রমওয়েলকে। কেন দেওয়া হয়েছিল? ওই যে আমি বারবার ইংলিশ সিভিল ওয়ারের কথা বলি না, ওই ইংলিশ সিভিল ওয়ারে তো ধরেন আপনার মানে দুইটা গ্রুপ ছিল। তো ইংলিশ সিভিল ওয়ারে ফাইনালি যখন চার্লস হচ্ছে গিয়ে মারা যায়, এরপরে আপনার হচ্ছে গিয়ে অলিভার ক্রমওয়েল হচ্ছে গিয়ে কমনওয়েলথের লিডার হয়েছিল। আর ইংল্যান্ডকে উনি তখন রুল করতো, আর ওনাকে ডাকা হইতো লর্ড প্রোটেক্টর। ঠিক আছে, কমনওয়েলথ আমি আগেও বলছি, কমনওয়েলথ এখন যে কমনওয়েলথের মেম্বার ওখানে 54 মেম্বার আছে কমনওয়েলথে। আর কমনওয়েলথের বেশিরভাগ কান্ট্রি গুলো হচ্ছে ওরা যারা হচ্ছে কি আপনার আগে ইংল্যান্ড আপনার ব্রিটেনের হচ্ছে গিয়ে কলোনিয়ালিজমের আন্ডারে ছিল আর কি। তাইলে আমি কি কয়েকটা ইনফরমেশন দিলাম কি কি, যে লর্ড প্রোটেক্টর ছিল অলিভার ক্রমওয়েল, ইংলিশ সিভিল ওয়ারের পর অলিভার ক্রমওয়েল লিডার হয়েছিল কমনওয়েলথে আর ইংল্যান্ডকে রুল করতেছিল। আর যেহেতু উনি হচ্ছে গিয়ে প্রোটেক্ট করে রাখতেছিল ওভারঅল ইংল্যান্ডকে, তার পাশাপাশি কলোনিয়ালিজম ছড়াচ্ছিল, সেই জন্য ওনাকে লর্ড প্রোটেক্টর বলা হইতো। উনি ক্ষমতা ছিল খুব অল্প টাইম, খুব বেশি না, 5 বছরের মতো, 1653 থেকে 1658 পর্যন্ত। তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য 40 days বিফোর ইস্টার কল্ড? লেন্ট। লেন্ট বলা হয়ে থাকে দিওয়ালি তো জানেনি হিন্দুদের, তারপরে আপনার হানুকা হচ্ছে কি জুইশদের উৎসব। যাই হোক, লেন্ট যে বলা হয় যে আমরা যে রমজানের মাসে 30 দিন রোজা রাখি না, আপনার রোজাটা রাখি হচ্ছে গিয়ে ওই রমজানের পর ঈদ পালন করার জন্য। আর ওরা ইস্টারের আগের 40 দিন হচ্ছে গিয়ে আপনার এই টাইমটাকে লেন্ট বলে কেন? এই টাইমটা হচ্ছে খ্রিস্টিয়ানদের জন্য এমন একটা টাইম যখন হচ্ছে গিয়ে যদি জিজাস হচ্ছে গিয়ে আপনার মরুভূমিতে ফাস্ট করতেছিল, তো এর জন্য এই ইস্টারের আগের 40 দিন হচ্ছে ওদের কাছে একটা কি বলবো যে লেন্ট হিসেবে পরিচিত। এটা একটা টাইম ওদের প্রেয়ারের জন্য, স্যাক্রিফাইসের জন্য, রিফ্লেকশনের জন্য। এর জন্য হচ্ছে কি ইস্টারের আগে 40 দিন ওরা লেন্ট পালন করে, অনেকে রোজার মতো রাখে, মানে ফাস্টিংও করে। ওইটা অত ইয়া না। ঠিক, কেউ কিছু বললেন? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য হোম সেক্রেটারি রেসপন্সিবল ফর?
আমি এই পয়েন্টটা অনেকবার বলছি, কারণ এই কোয়েশ্চেনটা বারবার ঘুরে ফিরে আসে। আপনার হোম সেক্রেটারি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট, ঠিক আছে? সেন্ট্রাল মানে আপনার ডিফেন্স, হোম সেক্রেটারি, এগুলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট। তো ইউকে তে যেহেতু আপনার ইউনাইটেড কিংডমের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে 4টা নেশনের একসাথে, আবার 4টা নেশনের আলাদা আলাদা গভর্নমেন্ট আছে, এর জন্য আপনার বড় বড় যতগুলা ডিসিশন নেওয়া হয় এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। এর মধ্যে একদম স্পেশালি হোম সেক্রেটারির দায়িত্ব পড়ে হচ্ছে ক্রাইম, পুলিশিং আর ইমিগ্রেশন। কি কি? ক্রাইম, পুলিশিং, ইমিগ্রেশন। এছাড়া আপনার ডিফেন্স, ন্যাশনাল সিকিউরিটি, সভারেনিটি, এই সবগুলাই হচ্ছে কি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, ঠিক আছে? যখনই দেখবেন ছোটখাটো জিনিস, ধরেন হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, এসব ছোট ছোট জিনিস যেগুলো দেখবেন, তখনই বুঝবেন এগুলা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে না। তো যখন দেখবেন যে ধরেন এরকম যে আছে একটা কনস্টিটিউন্সি অথবা এমপি অথবা একটা ন্যাশনাল অ্যাসেম্বলির দায়িত্ব কি এডুকেশন, এগ্রিকালচারে ছোট ফ্যাক্টর আসবে। কিন্তু এখানে হোম সেক্রেটারি হইলে ক্রাইম, পুলিশিং, ইমিগ্রেশন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হইলে ক্রাইম, পুলিশিং, ইমিগ্রেশন, ডিফেন্স, ন্যাশনাল সিকিউরিটি, সভারেনিটি, এই ধরনের ইম্পর্টেন্ট ইস্যুস গুলো আসবে, যেগুলো 4টা নেশনের জন্য একসাথে ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, Saint Helena is a British overseas territory and it is part of the United Kingdom. এটা একটা ফলস স্টেটমেন্ট। কেন? কারণ কি আমি আগেও বলছি যে এমন অনেকগুলা জায়গা আছে, অনেকগুলা আইল্যান্ড আছে যেগুলো আপনার আসলে ইউনাইটেড কিংডমের উপর তাদের ডিফেন্সের জন্য, তারপরে হচ্ছে কি সিকিউরিটির জন্য নির্ভর করে। মানে কি আপনার ক্রাউন ডিপেন্ডেন্সিস আর কি, যে যেহেতু ইংল্যান্ডে অলরেডি আপনার ইয়া থাকে, মনার্ক একটা থাকে, তো অবভিয়াসলি ক্রাউনও থাকে, তো এই জন্য ওদেরকে ক্রাউন ডিপেন্ডেন্সিস বলা হয়। বাট ওরা আসলে অফিসিয়ালি, মানে আপনি কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই যে ওরা আসলে ইউনাইটেড কিংডমের পার্ট। আশেপাশে থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ডও করে, বাট ইউনাইটেড কিংডমের পার্ট না। এরকম বেশ কয়েকটা আছে, আপনার সেন্ট হেলেনা, ফকল্যান্ড আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ড, আইল অফ ম্যান। তো এই 4টা এরিয়া হচ্ছে গিয়ে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চেন দেয়, সেন্ট হেলেনা, ফকল্যান্ড আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ডস, আর হচ্ছে গিয়ে আপনার আইল অফ ম্যান। তারপরে হচ্ছে গিয়ে সেভারেল চার্চ অফ ইংল্যান্ড বিশপস সিট ইন দ্য হাউস অফ লর্ডস। এটা একটা ট্রু স্টেটমেন্ট। কেন? কারণ কি আপনার এই যে বিশপস গুলা থাকে, ওদেরকে আপনার হচ্ছে গিয়ে লর্ডস স্পিরিচুয়াল বলা হয়। কি বলা হয়? লর্ডস স্পিরিচুয়াল বলা হয়। তো ইংল্যান্ডে যেহেতু কিরকম, আমি আগেও বলছি না যে ইংল্যান্ডে পোপের ক্ষমতা, বা ধরেন পোপের ক্ষমতাটা কম করে দিচ্ছে, ডেমোক্রেসি এস্টাবলিশ করছে, কিন্তু এর মানে কিন্তু এইটা না যে ওদের রিলিজিয়ান কোনোভাবেই হচ্ছে গিয়ে মানে রিলেটেড না ওরা যখন কোনো একটা আইন বানায় বা যে কোনো ধরনের ডিসিশন নেয়। সো আপনার একটা আইন বানানোর সময় এথিক্যাল আর মোরাল গ্রাউন্ড থেকে ওইটাকে হচ্ছে কি বলবো ডিসকাস করার জন্য, ওইটাকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনার এই বিশপরা হচ্ছে গিয়ে বিভিন্ন চার্চ অফ ইংল্যান্ডে হাউস অফ লর্ডস এ বসে। আর আবারও বলতেছি, ইংল্যান্ডের ইউকেতে কিন্তু 2টা হাউস থাকে, হাউস অফ দ্য কমন আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস এ হচ্ছে কি নর্মালি এই যে বিশপ দেন একটু উঁচু মাত্রার লোকরা বসে, আর হাউস অফ দ্য কমনে ওই এমপিরা, কনস্টিটিউয়েন্সি লোকরা, লোকালরা, এই টাইপের জিনিস বসে, এই টাইপের মানে পার্সোনালসরা বসে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, when walking your dog in a public place you must ensure, এখানের অ্যান্সার একটাই যে that your dog wears a collar showing the and address একটা legal whatever it is, ওইটার জন্য আপনার যাতে ওকে আইডেন্টিফাই করা যাচ্ছে, ঠিক আছে, এটাকে আইডেন্টি করার জন্য আপনার একটা ডগ কলার থাকা লাগবে, যেটার মধ্যে ওনারের নেম এবং অ্যাড্রেস থাকা লাগবে। এগুলা না থাকলে অনেক সময় ওরা ভাবে যে এটা কোনো মানে কি বলবো পেট না কারো, তো দেখা যায় এমনিতেই তুলে নিয়ে যায়। সেই কারণে ওরা বলে যে একটা আইডেন্টিফিকেশন থাকা লাগবে, একটা লিগাল রিকোয়ারমেন্ট, কলার শোয়িং দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ওনার। তারপর প্রশ্ন হচ্ছে, which country was in conflict with the United Kingdom for trading reasons during the 18th century? ফ্রান্স। আপনার 18th সেঞ্চুরির সময় মেইনলি গ্লোবাল ট্রেড ডমিনেন্সের জন্য, মানে আমি বলি যেমন ধরেন ভারত উপমহাদেশে আসছে
কাছে নিতে চাইছে। তো এরকম সব ধরনের ন্যাচারাল প্রোডাক্ট আমি জানি না কিনা আমরা জানি না, বাট ইউএস এর মতো দেশে কিন্তু নর্মালি ওরা হচ্ছে গিয়ে নিজেরা কোনো কিছু প্রডিউস করে না, সবকিছু কৃত্রিম ভাবে প্রডিউস হয়। এন্ড ইউকেও তো অনেকাংশে সেম থিং হইতেছে। তো তখনও ছিল, তো ওরা কি করতো মানে ওই ট্রেডিং রিজন কি, যেমন ধরেন এগ্রিকালচার প্রোডাক্ট, ইদানিং এসে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন হওয়ার পরে ওদের পলিসিস গুলো চেঞ্জ হয়েছে, ট্রাই করছে যে ন্যাশনালাইজ করতে, বাট আগে ছিল যে ওরা ট্রাই করতো ট্রেড করে আনতে। তো এই জন্য গ্লোবাল ট্রেড ডমিনেন্স চলতো। আর ওই টাইমে প্রমিনেন্ট ছিল 18th সেঞ্চুরির দিকে ব্রিটেন আর ফ্রান্স। তাহলে ব্রিটেন আর ফ্রান্স হচ্ছে গিয়ে আপনার গ্লোবাল ট্রেড ডমিনেন্সের জন্য হচ্ছে কি কনফ্লিক্টে ছিল অনেক বছর। ইভেন ওদের মধ্যে একটা ওয়ারও হয়েছিল, যেটা 18th সেঞ্চুরিতে, যেটাকে 7 ইয়ার্স ওয়ার বলে। ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন দিয়ে ফেলছে। 18th সেঞ্চুরিতে ডমিনেট করতোই ট্রেডের জন্য ব্রিটেন আর ফ্রান্স। আর এই কারণে ওদের মধ্যে অনেকগুলা যুদ্ধ হয়েছে। এর মধ্যে ফেমাস একটা হচ্ছে কি আপনার 7 ইয়ার্স ওয়ার। তারপর প্রশ্ন হচ্ছে, দ্য স্পিকার ইজ অ্যান এমপি, হি অর শি রিপ্রেজেন্টস আ কনস্টিটিউয়েন্সি অ্যান্ড ডিলস উইথ দ্য কনস্টিটিউয়েন্টস। এটা একটা ট্রু স্টেটমেন্ট, কারণ কি আমি আগেও বলছি যে আপনার স্পিকার অফ দ্য হাউস অফ কমন্স কিন্তু মেইনলি একজন ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট থাকে। তো উনি ডিবেট ম্যানেজ করে, ঠিক আছে, নিউট্রাল থেকে ডিবেট ম্যানেজ করে, সবই ঠিক আছে, বাট তারপরেও তার একটা দায়িত্ব, মানে দায়িত্ব যেটা, যে ও যে কনস্টিটিউয়েন্সিটা থেকে ইলেক্টেড হয়ে আসছে ওইটাতে ওর অবশ্যই ওইটাকে অবশ্যই রিপ্রেজেন্ট করা লাগবে। কারণ কি লোকালদের অনেক প্রবলেম থাকবে, কাকে জানাবে? ওদের এমপি কে জানাবে। আর এটা সব হচ্ছে গিয়ে আপনার সব ধরনের কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে। এই কোয়েশ্চেনটা দেখবেন অনেকবার আসছে যে হোয়াট অ্যান এমপি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টস। সো এটার অ্যান্সারটা সবসময় হবে কি কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, আমাদের মতো কিন্তু এরিয়া ডিস্ট্রিক্ট ওরা বলে না, কনস্টিটিউয়েন্সি বলে। তারপর প্রশ্ন, ওয়ের ইজ স্কারাব্রে লোকেটেড? স্কারাব্রে, দ্য বেস্ট প্রিজার্ভড প্রিহিস্টোরিক ভিলেজ ইন নর্দার্ন ইউরোপ লোকেটেড। অ্যান্সার ইজ স্কটল্যান্ড। আপনার এই স্কারাব্রেটা আপনার হচ্ছে গিয়ে স্কটল্যান্ডে আসতে প্রায় 5000 বছর আগের থেকে, 5000 ইয়ার্স আগের থেকে। আর এটা হচ্ছে কি মেইনলি এটাকে না একটা নিউ লিথিক ভিলেজ বলা হয় আর কি। স্কটল্যান্ডের ওর্কনি আইল্যান্ডের মধ্যে পড়ছে। ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বাট স্কারাব্রে হচ্ছে কি আপনার স্কটল্যান্ডে, আর এটা হয়েছিল প্রায় 5000 বছর আগে। এই দুটো হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন হচ্ছে, which of the following plays was written by William Shakespeare? The answer is Macbeth. এর মধ্যে আবার বলে দিই, ক্যান্টারবারি টেলসটা কিন্তু আপনার জফরি কসার লিখছিল। যাই হোক, উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে 3টা ইনফরমেশন মনে রাখা দরকার। একটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে স্ট্র্যাটফোর্ড আপন এভেনে হয়েছিল। তারপর ওনার কয়েকটা মানে ফেমাস প্লেস হচ্ছে গিয়ে ম্যাকবেথ, দেন আরো কয়েকটা ফেমাস লেখা আছে, রোমিও অ্যান্ড জুলিয়েট, তারপরে হচ্ছে মিডনাইট সামার। এই 3টা থেকেই হচ্ছে গিয়ে আপনার ঘোরায় ফিরে কোয়েশ্চেন আসে। তারপরে প্রশ্ন হচ্ছে, where was William the Conqueror from? He was from France. উইলিয়াম হচ্ছে গিয়ে মেইনলি আপনার ফ্রান্সে ছিল। হি ওয়াজ দ্য ডিউক অফ নরম্যান্ডি, ফ্রান্সের একটা রিজন। কিন্তু উনি নরম্যান কনকোয়েস্ট অফ ইংল্যান্ডকে হচ্ছে লিড করছিল 1066 সালে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লাস্ট সাকসেসফুল কনকোয়েস্ট ছিল অফ ইংল্যান্ড। এটাকে হচ্ছে গিয়ে নরম্যান কনকোয়েস্ট বলতে 1066। আর এটার পরেই কিন্তু আপনার ওই যে বেইক্স ট্যাপেস্ট্রি, তারপরে হচ্ছে ডুমসডে বুক, এই দুইটা হচ্ছে গিয়ে উনি মানে আদমশুমারির মতো একটা নেয়, যে কত মানুষ আছে, কোন মানুষের কাছে কতটুকু ল্যান্ড আছে, কে কতটুকু ওন করে। তো এই যে আপনার আদমশুমারিটা হয়, এটা হয় উইলিয়াম দ্য কনকোরারের পরে, নরম্যান কনকোয়েস্টের পরে, 1066 সালের পরে। আর কি কি লেখা হয়েছিল আপনার ডুমসডে বুক আর হচ্ছে গিয়ে বেইক্স ট্যাপেস্ট্রি। আর এর মধ্যে আপনার উইলিয়াম দ্য কনকোরার ওয়াজ ফ্রম ফ্রান্স। এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপরে প্রশ্ন হচ্ছে, how do you call the settlers from the Netherlands who went to war with the British in South Africa? Answer is Boers. এটা হয়েছিল আপনার 1899 থেকে 1902 সালে। আপনার এই বোয়ার্সটা হচ্ছে কি আপনার ওই যে ডাচ সেটেলার্স ছিল না, ওই ডাচ সেটেলার্স আফ্রিকার হচ্ছে ডিসেন্ডেন্স ছিল, ডিসেন্ডেন্স হচ্ছে গিয়ে উত্তরসূরি আর কি। তো ওই ডাচ সেটেলার্স এর উত্তরসূরি ছিল এই বোয়ার্সরা। তো পরবর্তীতে হচ্ছে এই বোয়ার ওয়ার্ডস এর মধ্যে ওদের হচ্ছে ব্রিটিশদের সাথে কি বলবো ক্ল্যাশ হয়। হাইবার ব্রিটিশ ওন, কিন্তু এটা হচ্ছে কি আপনার মানে যেহেতু এই ফার্স্ট কোনো মানে সেটলার্সদের সাথে হচ্ছে কি ব্রিটিশদের যেটাকে যারা কিনা আপনার ডিসেন্ডেন্স ছিল ওয়ার হয়, এর জন্য এটাকে বারবার
হাইলাইট করা হয়। আর সাউথ আফ্রিকার সাথেও এই দিস ইজ দ্য অনলি টাইম যে ওদের কোনো একটা যুদ্ধ হয়েছিল যারা কিনা ডেটা সেটলার্স ছিল, তো এর জন্য এটা বলা হয়। তাহলে কি বললাম, এক যে বোয়ার্সটা ছিল আপনার ডিসেন্ডেন্টস অফ দ্য ডাচ সেটেলার্স ইন সাউথ আফ্রিকা, ওদের ক্ল্যাশ হয়েছে ব্রিটিশদের সাথে, ওয়ারটার নাম হচ্ছে বোয়ারা ওয়ার, আর হয়েছে 1899 থেকে 1902 সালের মধ্যে। তারপর প্রশ্ন হচ্ছে, ইন নর্দার্ন আয়ারল্যান্ড আপ টু 3 স্পেশালি ট্রেন্ড ম্যাজিস্ট্রেটস or a district judge are required for youth court cases. True. এই জিনিসটা সবসময় মনে রাখবেন, ইউথ কোর্ট কেসেস এর ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে। এক, আপনার একটা ডিস্ট্রিক্ট জাজ লাগবে, আর একটা আপ টু মানে 1 জন 2 জন এবং সর্বোচ্চ 3 জন স্পেশালি ট্রেন্ড ম্যাজিস্ট্রেট জাজ থাকতে পারবে। 3-এর বেশি থাকা সম্ভব না, 3-এর বেশি থাকা অ্যালাউড না আর কি। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে, what made Roger Bannister famous? The answer is he was the first man in the world to run a mile in under 4 minutes. রজার ব্যানিস্টার হচ্ছে একদম ফার্স্ট পার্সন ছিল যে কিনা 1954 সালে 1954-এ আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম was the first person যে কিনা 4 মিনিটের মধ্যে আপনার পুরো 1 মাইল দৌড়ায় হচ্ছে গিয়ে শেষ করছে। তো এর জন্য হচ্ছে গিয়ে হি বিকেম ফেমাস। তারপরে প্রশ্ন হচ্ছে, who was invited to invade and rule England in 1688? এইটা হচ্ছে গিয়ে আপনার উইলিয়াম অফ অরেঞ্জ অ্যান্সার। কেন? আপনার ইংলিশ যারা নভেলস ছিল ওরাই হচ্ছে গিয়ে ইনভাইট করছিল উইলিয়াম অফ অরেঞ্জকে এসে আপনার ইংল্যান্ডকে হচ্ছে ইনভেট করার জন্য। কেন? কারণ কি তখন পাওয়ারে ছিল হচ্ছে গিয়ে কিং জেমস টু। ওরা কিং জেমস টু এর এগেনস্টে হচ্ছে গিয়ে একটা গ্লোরিয়াস রিভলিউশন হয়েছিল, আর ওই রিভলিউশন থেকেই হচ্ছে গিয়ে ইংলিশ নভেলসটা উইলিয়াম অফ অরেঞ্জকে হচ্ছে গিয়ে ইনভাইট করছিল যে আপনি ভাই আসেন, এসে হচ্ছে গিয়ে আমাদের দেশ হচ্ছে গিয়ে রুল করে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে, who was defeated at the battle of Boyne? এই যে দেখেন জেমস টু, মাত্রই বললাম জেমস টুকে আপনার এই জেমস টুকে সরানোর জন্য হচ্ছে উইলিয়াম অফ অরেঞ্জকে হচ্ছে গিয়ে করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। ঠিক আছে, আর তখন কি রিভলিউশন চলতেছিল? গ্লোরিয়াস রিভলিউশন। তো এই গ্লোরিয়াস রিভলিউশনেরই ব্যাটল অফ দ্য বয়নে গিয়ে জেমস টু হচ্ছে গিয়ে মারা যায়। ঠিক আছে, আপনার জেমস টু এটা হচ্ছে গিয়ে 1690-এর দিকে, মানে 1688-তে ইনভাইট করছে, দেন 1690-এর দিকেই হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট উইলিয়াম থ্রি যেটা বলে, এই যে উইলিয়াম অফ অরেঞ্জ এসে ক্যাথলিক জেমসকে হারায়। তো আমি আগের থেকে বললাম না যে ইংল্যান্ড বা ব্রিটেনের মেইন প্রবলেমই ছিল আপনার কয়েকটা। এক হচ্ছে ওরা ট্রেড ডমিনেন্স করতে যাইতো, কলোনিয়ালিস্টিক ছিল। আরেকটা হচ্ছে ওদের সারা জীবনই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। তো এর মধ্যে জেমস টু ছিল হচ্ছে গিয়ে আপনার ক্যাথলিক, আর যাকে ইনভাইট করছিল উইলিয়াম অফ অরেঞ্জ বা যাকে উইলিয়াম অফ থ্রিও বলা হয়, উনি ছিলেন হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট। তো গ্লোরিয়াস রিভলিউশনের মাধ্যমে ইংলিশ নভেলসটা চাইতেছিল যে ক্যাথলিসিজম সরায় প্রোটেস্টানিজম আনতে, এই জন্য উইলিয়াম অফ অরেঞ্জকে ইনভাইট করে। দেন ফাইনালি ও আসার পর ব্যাটল অফ বয়নে হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট উইলিয়াম থ্রি ক্যাথলিক জেমস টুকে হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডের মধ্যে ডিফিট করে। দেন হচ্ছে গিয়ে এরপর থেকে আবারও হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট রুল শুরু হয় ব্রিটেনের মধ্যে। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট অফ 1847 ইন্ট্রোডিউস? এটা কি করছে? It limited the number of hours that women and children could work up to 10 hours per day. এখন এইটার ক্ষেত্রে আপনার একটু অপশনটা দেখেন, তাই অ্যান্সারটা বুঝতে সুবিধা হবে। দেখেন, লিমিট আর ইনক্রিজ, এই দুইটার অর্থ তো আমরা জানি। ইনক্রিজ মানে বাড়ানো, লিমিট মানে হচ্ছে কি আপনার কমানো। এটা আমি আগেও বলছি যে ধরেন কখনো কোনো অ্যাক্ট যদি নেওয়া হয় বা যদি দেখেন কোনো একটা বিল আসতেছে, মানে চেঞ্জটা হবেই আপনার পজিটিভলি, যে আপনার একটা উপকার হবে, মানুষের কোনো উপকার হবে, এছাড়া আসলে কোনো একটা অ্যাক্ট বা বিল পাস করা হয় না। তো এখানে যখন অপশনগুলো দেখতেছেন, দেখেন শুধুমাত্র দুইটা অপশনে লিমিট করে দেওয়া। কাজের টাইম বাড়ানোটা কোনো ভালো জিনিস না, কমানোটা ভালো জিনিস। তাহলে অবভিয়াসলি দুইটার মধ্যে অ্যান্সার হবে। এবার দেখেন ফার্স্ট অপশনে লেখা কি, ইট লিমিটেড দ্য নাম্বার অফ আওয়ার্স দ্যাট এভরিবডি কুড ওয়ার্ক টু 10 hours পার ডে। আরেকটা কি বলছে? স্পেসিফিক্যালি ওমেন অ্যান্ড চিলড্রেন। সো অবভিয়াসলি এটার অ্যান্সারটা 4 হবে, কারণ কি আমরা আগে এটা সবার জানা যে অলরেডি হচ্ছে গিয়ে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ থাকেই পুরুষদের। তাহলে অবভিয়াসলি ওরা সবার জন্য বলবে না, স্পেসিফিক্যালি মহিলা আর বাচ্চাদের জন্যই বলবে। তো যখনই কোনো এই টাইপের কোয়েশ্চেন দেখবেন, কোনো কারণে যদি অ্যান্সার মনেও না থাকে, একটু
অপশন গুলো পড়ে অ্যান্সারটা বুঝার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনি নিজের মাথা কাটে অ্যান্সারটা দিতে পারতেছেন ইন কেস ইউ ডোন্ট নো। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট নেম ইজ গিভেন টু দ্য গ্রুপ অফ এমপিস ফ্রম দ্য অপোজিশন, ওদেরকে শ্যাডো ক্যাবিনেট বলা হয়। এই জিনিসটা আসলে আপনারা নর্মালি অন্য জায়গায় দেখবেন না, বাট ব্রিটেনে স্পেশালি আপনার শ্যাডো ক্যাবিনেট কেন বানায়, যে যাতে যে গভর্নমেন্টটা ইলেক্টেড হইতেছে ওইটাও একটা প্রেশারের মধ্যে থাকে। শ্যাডো ক্যাবিনেটের কাজ কি, যে অপোজিশনের এমপিরা আসছে যারা ইলেক্টেড হয়নি, ওরা কি করে আপনার মনিটর করে গভর্নমেন্টের পলিসি, যে গভর্নমেন্ট একটা পলিসি নিতেছে ওইটাকে দেখে ওইটা ঠিক আছে কিনা, দেন ওদের যদি মনে হয় এটা ঠিক না দেন ওরা ওটাকে চ্যালেঞ্জও করে। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম না, বেশিরভাগ আপনার সাউথ এশিয়ান নেশন স্টেটে এরকম দেখবেন যে একজন ক্ষমতায় আসছে মানে ও ভালো করুক খারাপ করুক ও যেটা করতেছে ওইটাই থাকে। বাট আপনার বিশেষ করে আপনার এই যে ব্রিটেন বা ইউরোপের দিকে এই নিয়মগুলো একটু ডিফারেন্ট, ওরা একটা শ্যাডো ক্যাবিনেট ক্রিয়েটই করে দেয় যাতে গভর্নমেন্টও চেকে থাকে, যেমন না যে যা ইচ্ছে তাই করতেছি। তারপর প্রশ্ন হচ্ছে in which of the following matters can the Scottish Parliament legislate? Education. দেখেন আমি আগেও বলছি স্কটিশ পার্লামেন্ট বলতেছে মানে কি, এমপিরা আছে ওখানে, মানে কি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট না। তাহলে আমি যখন ইমিগ্রেশন বলতেছি ইমিগ্রেশন হোম সিকিউরিটির কাজ, সিকিউরিটি ডিফেন্স আপনি ডিফেন্সে যাবেন, তাহলে বাকি কি থাকে এডুকেশন। আবারও বলতেছি যখনই দেখবেন পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, এনিথিং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্ডিকেট করে না তখনই ওদের কাজগুলো খুবই ছোটখাটো, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার এইসব। কিন্তু আপনি যখনই দেখবেন ইমিগ্রেশন, সিকিউরিটি, ডিফেন্স এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, কোনো পার্লামেন্টারের কাজ না, পার্লামেন্টের কাজ না। আর এর মধ্যে আপনার পুলিশিং, ক্রাইম আর ইমিগ্রেশন পড়ে হোম সেক্রেটারির আন্ডার। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে ওয়ার ইজ স্নোডোনিয়া লোকেটেড? ইট ইজ লোকেটেড ইন ওয়েলস। আর আপনার এটা হচ্ছে কি আপনার ওয়েলস এর একদম হাইয়েস্ট পিক বলা হয় আর কি। আর স্পেশালি এটা নোন ফর ইটস মাউন্টেন্স, ঠিক আছে। স্নোডোনিয়া হচ্ছে কি হ্যাঁ স্নোডোনিয়া কিন্তু একটা ন্যাশনাল পার্ক। আর আপনার ইউকে তে টোটাল ন্যাশনাল পার্ক আছে 15টা, এর মধ্যে স্নোডোনিয়া একটা, আর এটা হচ্ছে কি নর্থ ওয়েলস এ পড়ছে। আর আরেকটা জিনিস এখানে একটা মাউন্টেন আছে মাউন্ট স্নোডন, এটা কি হাইয়েস্ট পিক বলে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখেন, অনেকগুলো কথা বলছি। স্নোডোনিয়া একটা ন্যাশনাল পার্ক যেটা কিনা আপনার নর্থ ওয়েলসে পড়ছে, আর এটার মধ্যে একটা মাউন্টেন আছে যেটাকে মাউন্ট স্নোডন বলে, এটা হচ্ছে একদম হাইয়েস্ট পিক ওয়েলস এর মধ্যে। তারপরে হু রোড শার্লক হোমস? স্যার আর্থার কোনান ডয়েল, আপনার ডয়েল। আর উনি হচ্ছে কি আপনার শার্লক হোমসটা লিখছিল হচ্ছে কি 1887-এ, 1887 সালে। আর আমি জানি না আপনার কেউ পড়ছেন কিনা, আবার শার্লক হোমস কিন্তু একদম মানে থাকে না যে একদম তো ওয়ান অফ দ্য অ্যাকচুয়ালি দ্য মোস্ট ফেমাস ফিকশনাল ডিটেকটিভ ক্যারেক্টার আর কি, মানে এর থেকে বেশি ফেমাস ডিটেকটিভ ক্যারেক্টার আর নাই। পড়তে না চাইলে আপনারা একটু নেটফ্লিক্স থেকে দেখেও আসতে পারেন, কয়েকটা অপশন নেটফ্লিক্স থেকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে which country was invaded by Germany in 1939? পোল্যান্ড। আবারও বলতেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর টাইমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুই হয়েছিল যখন জার্মানি 1939 সালে পোল্যান্ডকে ইনভেড করছিল, চলছে 1939 থেকে 1944 সাল পর্যন্ত, 1939 to 1944। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1914 সালে, চলছে 1918 সাল পর্যন্ত, 1914 to 1918। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল যখন আর্কডিউক ফার্ডিন্যান্ডকে অ্যাসাসিনেট করা হয়েছিল। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য পেট্রন সেন্ট অফ ওয়েলস? আপনার পেট্রন সেন্ট অফ ওয়েলস ইজ সেন্ট ডেভিড। আমি আবারও বলতেছি যতবার পেট্রন সেন্টের কোয়েশ্চেন গুলো আসে ততবারই হচ্ছে গিয়ে আপনারা ইয়া করবেন, মানে বারবার সবগুলা দেখবেন, ঠিক আছে। যেমন ধরেন ওয়েলসেরটা সেন্ট ডেভিড, কবে ওনারটা হয়? মার্চ 1 হয়। স্কটল্যান্ডেরটা সেন্ট অ্যান্ড্রিউ, কবে সেলিব্রেটেড হয়? নভেম্বর 30। ইংল্যান্ডেরটা সেন্ট জর্জ, কবে হয়? এপ্রিল 23। নর্দার্ন আয়ারল্যান্ডে সেন্ট প্যাট্রিক, কবে হয়? মার্চ 17। আরেকবার বলতেছি ভুলবেন না, সেন্ট ডেভিড ওয়েলসে মার্চের 1 তারিখে সেলিব্রেটেড হয়। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রিউ নভেম্বর 30 সেলিব্রেটেড হয়। ইংল্যান্ডের সেন্ট জর্জ এপ্রিল 23 সেলিব্রেটেড করা হয়। অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে সেন্ট প্যাট্রিক মার্চ 17 হচ্ছে আপনার সেলিব্রেট করা হয়। এই জিনিসটা বারবার দেখবেন কারণ কি এটা সব থেকে বেশি মিলায় যায়। তারপরে কোয়েশ্চেন হচ্ছে লেক ডিস্ট্রিক্ট ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইংল্যান্ড? ট্রু।
আপনার লেক ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে আবারও বলছিলাম যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে প্রত্যেকটা কান্ট্রি থেকে কিছু না কিছু অ্যাড করে। তো এই লেক ডিস্ট্রিক্টটা হচ্ছে গিয়ে আপনার ইউনেস্কো ন্যাশনাল হেরিটেজ সাইডে হচ্ছে গিয়ে অ্যাড করে। তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এরিয়া ইন লন্ডন ওয়ার ফেমাস থিয়েটার্স আর লোকেটেড? থিয়েটার ল্যান্ড। এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, থিয়েটার আছে অনেক বেশি, এর জন্য থিয়েটার ল্যান্ড হচ্ছে গিয়ে ডাকা হয়ে থাকে। আর এখানে অনেক মানে থিয়েটার ল্যান্ডে হচ্ছে কি থাকে না যে ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে কি যতগুলো থিয়েট্রিক্যাল প্রোডাকশন হয় বেশিরভাগ আপনার এখান থেকেই হয়, এই জন্য স্পেসিফিক্যালি এরকম থিয়েটার আইল্যান্ড বলা হয়। আরেকটা জিনিস, সেটা কিন্তু লন্ডনের ওয়েস্ট এন্ডে পড়ে। আমি এটা অনেকবার বলছি যে লন্ডন বা ইউকে যখনই দেখবেন না, ওয়েস্টটা দেখবেন সবসময় হচ্ছে কি আপনার একদম মানে কি বলবো কনস্ট্যান্ট থাকে। ওয়েস্টের আশপাশে চেঞ্জ হতে পারে, বাট দেখবেন বেশিরভাগ সবকিছু ওয়েস্টেই করছে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে which two of the following are key roles of school governors? স্কুল গভর্নরদের কাজ শুধুমাত্র স্কুল রিলেটেড, স্টুডেন্ট নিয়ে ওদের কোনো কাজ না। সো স্টুডেন্টের বিহেভিয়ার মনিটর করা, কোন স্টুডেন্ট বেস্ট তাদেরকে অ্যাওয়ার্ড দেয় ওদের কাজ না। ওদের কাজ কি? মনিটরিং অ্যান্ড ইভালুয়েটিং স্কুলস পারফরমেন্স, সেটিং দ্য স্ট্র্যাটেজিক ডিরেকশন অফ দ্য স্কুল। তাহলে এখানে দেখেন তিনটা কি রোলস বললো, কি কি? সেটিং দ্য স্ট্র্যাটেজিক ডিরেকশন অফ দ্য স্কুল, স্কুলের দিক নির্দেশনা দেওয়া, ইনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি and monitoring and evaluating school performance. Accountability কে হচ্ছে এনশিওর করা, আর স্কুলের যাবতীয় কাজ বা পারফরমেন্স কেমন হচ্ছে এটা মনিটর এবং ইভালুয়েট করা। আবারও বললাম, স্কুল গভর্নর যখন দেখবেন ওদের রোল ইজ রিলেটেড টু স্কুল অনলি। স্টুডেন্ট কি করতেছে না করতেছে এটা ওদের মাথা ব্যথা না। অবভিয়াসলি স্টুডেন্টদের ভালো সার্ভিস দেওয়া লাগবে, বাট স্কুল যখনই দেখবেন অপশনে স্কুল রিলেটেড যেটাই আছে ওইটা হচ্ছে স্কুল গভর্নরদের কাজ, স্টুডেন্টরা একদম ডিরেক্টলি ওরা হ্যান্ডেল করেন। তারপরে প্রশ্ন, হোয়াট লেড দ্য আমেরিকান কলোনিজ টু ওয়ান্ট দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন? অ্যান্সার ইজ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ান্টেড টু ট্যাক্স দেম। আমরা ওই যে আমেরিকান সিভিল ওয়ারের কথা বলি না, আমেরিকা যে আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আফটার আমেরিকান সিভিল ওয়ার 1787 এর দিকে, এইটা শুরুই হয়েছিল। আমেরিকা তো ব্রিটেনের আন্ডারে কলোনি ছিল, ভালো কথা, ওরা চাইতো না, বাট রিভল্ট মেইনলি শুরু করছে কখন? যখন ব্রিটেন হচ্ছে গিয়ে ওদের উপর হচ্ছে গিয়ে ট্যাক্স দেওয়া শুরু করছে। এটার কাহিনীটা অনেক ফানি, কারণ কি ব্রিটেন ওদের নিজের দেশের অবস্থা ভালো ছিল না, কিন্তু ওরা গেছে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ সিভিল ওয়ার চলতেছে, ফ্রান্সদেরকে ওরা হেল্প করতে গেছে। কেন? কারণ ওরা চায় ফ্রান্সে ওদের নিজেদের সুবিধা মতো ক্ষমতা থাকুক। ফ্রান্সকে টাকা দিতে গিয়ে ওদের নিজেদের রিসোর্সেস শেষ হয়ে গেছে। এবার যখন ওদের নিজেদের রিসোর্স শেষ হয়ে গেছে তখন ওরা গেছে আমেরিকান কলোনিদের উপর হচ্ছে ট্যাক্স দিতে। এবার ট্যাক্স দেওয়ার পরে আবার আমেরিকান কলোনিজ যারা ছিল ওরাই ওদের সাথে সিভিল ওয়ার শুরু করছে, দেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে ব্রিটেন থেকে আলাদা হয়ে গেছে। তো মানে ওদের হচ্ছে কি আরেকজনের দেশে কি হইতেছে ওইটা নিয়ে এত বেশি ইনভলভ হইতে গেছে যে নিজেরই হচ্ছে কি নিজে থেকে কলোনি সরাই গেছে। যাই হোক, এই আমেরিকান কলোনিজদের এখানে একটা খুব ফেমাস ইয়াও ছিল, ওদের স্লোগানও ছিল, এটা আপনারা ইয়াতে পাবেন আর একটু সামনের কোয়েশ্চেনে, যে নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। এটার মানে কি যে আমি যখন আমার দেশে থেকে ট্যাক্স দিই, আমি কেন দিতেছি? কারণ কি আমি এই দেশের সিটিজেন, আমি যদি সিটিজেন না হয় আমি ট্যাক্স দিব না। কিন্তু ওইখানে কেমন ছিল যে আমি এক তো কলোনির আন্ডারে থাকতেছে, আমি কোনো সুযোগ সুবিধা পাবো না, কিন্তু আবার ট্যাক্স তো আমিই দিব। এই কারণে ওদের ছিল, স্লোগানটা ছিল যে নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। কি বললাম? নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। তো এর জন্য হচ্ছে গিয়ে ওরা আলটিমেটলি সিভিল ওয়ার শুরু করে, আমেরিকান সিভিল ওয়ার, এন্ড দেন হচ্ছে গিয়ে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স পেয়ে যায় ফ্রম ব্রিটেন। বাট শুরু হয়েছিল বিকজ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ান্টেড টু ট্যাক্স দেম, কর আরোপ করতে চাইছিল আর কি। তারপরে প্রশ্ন হচ্ছে when did the black death take place? মিডল এজেসে হয়েছিল আপনার এই ব্ল্যাক ডেথটাকে কাইন্ড অফ হচ্ছে গিয়ে ওরা প্লেগ বলতো, কারণ কি এখন পর্যন্ত ওরা জানে না যে এক্স্যাক্টলি কোন কারণে হয়েছে, বাট এটাকে প্লেগ বলতো। 1348 সালের দিকে হয়েছিল, আর এই কারণে প্রায় 1/3 অফ দ্য পপুলেশন মারা যায়, which accounts to 75 million of people. তারপর প্রশ্ন হচ্ছে who was the leader of the suffragettes, the group that campaigned for women's right to vote? সাফ্রেজেটস এর আপনার লিডার কে ছিল যে কিনা আপনার মহিলাদের ভোটাধিকারের জন্য হচ্ছে গিয়ে কাজ করছিলেন? দ্য অ্যান্সার ইজ এমিলিন প্যাংখার্স্ট। আপনার এমিলিন প্যাংখার্স্ট হচ্ছে গিয়ে আরেকটা মানে ইউনিয়ন তৈরি করছিলেন যেটাকে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন বলা হইতো। খুবই সিম্পল নেই,
বাট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন কেন বলা হইতো, কারণ কি ওই সময়টায় মহিলাদের যে রাইটটা ছিল না, সেই রাইট গুলাই ছিল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল। মানে কোনো ধরনের পলিটিক্যাল ডিসিশনে, কোনো ধরনের সোশ্যাল ডিসিশনে মহিলাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের পার্টিসিপেশনও ছিল না, কোনো রাইটসও ছিল না। সো ও যে গ্রুপটা শুরু করছিল, মানে ইউনিয়নটার নাম ছিল ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন। আরেকবার বলি, ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন, WSPU। আর ওরা হচ্ছে মহিলাদের ভোটাধিকার নিয়ে কাজ করতো। আর ওদেরকে হচ্ছে গিয়ে এমনিতে গ্রুপটাকে হচ্ছে সাফ্রেজেটস বলা হতো, যেটা লিডার ছিল এমিলিন প্যানখার্স্ট। ওদেরই কারণে, ওদের ওয়ার্ল্ড ওয়ারের পার্টিসিপেশনের কারণে হচ্ছে 1918 সালে ফার্স্টে মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে, যেখানে বলছে 30 বা তার বছর উপরে যারা আছে ওনারা ভোট দিতে পারবে। দেন 1928 এসে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মহিলা পুরুষদের সমান ভোটাধিকার 21 বছর। দেন 1969 সালে এসে আবার চেঞ্জ হয়, যে একদম নির্বিশেষে সবার জন্য আপনার ইয়ারটাকে বানায় দেওয়া হয় 18 বছর বয়স, 1969। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে, কার্ডিফ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ হুইচ কান্ট্রি? ওয়েলসের। বাকি সবগুলোর একবার দেখে নিন, মানে ক্যাপিটাল সিটি গুলো একবার করে দেখে নিন। আর এই ক্যাপিটাল সিটিটা ওয়েলসের হচ্ছে গিয়ে কার্ডিফ। আপনার 1955 সালে এই কার্ডিফের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যান্ড কালচারাল সেন্টার অফ ওয়েলস। কি বলা হয়? পলিটিক্যাল অ্যান্ড কালচারাল সেন্টার অফ ওয়েলস। তারপর প্রশ্ন হচ্ছে, ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশনস ইন দ্য 1930s হুইচ ইন্ডাস্ট্রি ওয়াজ ব্যাডলি এফেক্টেড? শিপ বিল্ডিং। গতকালকেও বলছিলাম যে আপনার ওই যে স্টিম পাওয়ারের আবিষ্কার হয়, স্টিম ইঞ্জিনের আবিষ্কার হয় 30s, তো অবভিয়াসলি শিপ বিল্ডিং এর দিকে ওরা হচ্ছে একটু ঝুঁকে পড়ছিল। বাট ডিপ্রেশন আসার পর এই জন্য সব থেকে বেশি এফেক্টেডও হয় আপনার এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটাই। তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ইন দ্য ওয়ার্ল্ড টু রান 1 মাইল ইন আন্ডার 4 মিনিটস? স্যার রজার ব্যানিস্টার 1954 করে। এটা তো সবাই জানবেন। উইচ ফেস্টিভ্যাল মার্কস দ্য এন্ড অফ রামাদান ওয়েন মুসলিমস হ্যাভ ফাস্টেড ফর আ মান্থ? ঈদ উল ফিতর। আর সেম ভাবে যখন আপনার ইস্টারের আগে 40 দিন হচ্ছে কি আপনার খ্রিস্টিয়ানরা হচ্ছে কি ফাস্টিং করে, ওইটাকে বলা হয়ে থাকে লেন্ট। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে, when was the last battle between Britain and France? The battle of Waterloo. আপনার এই ব্যাটল অফ ওয়াটারলুটা হয়েছে 1815 সালে। এটাই হচ্ছে কি আপনার ফ্রেঞ্চ ওয়ার্স, মানে ফ্রেঞ্চদের সাথে লাস্ট ওয়ার ছিল, কারণ কি এটার মাধ্যমে হচ্ছে নেপোলিয়ন হচ্ছে কি আপনার মারা যান এক্স্যাক্টলি মারা যায় একটু পরে। নেপোলিয়ন হচ্ছে কি মানে ডিফিটেড হয় আর কি, ডিউক অফ ওয়েলিংটন দিয়ে। এখন এখানে আরেকটা ব্যাটেলের নাম আছে, দেখেন, ব্যাটল অফ ট্রাফালগার। এইটা হয়েছিল আপনার 1805 সালে। এটাও নেপোলিয়নিক ওয়ারের একটা পার্ট ছিল। এটাতে আপনার লিড করে অ্যাডমিরাল নেলসন, যে কিনা একজন নেভাল কমান্ডার ছিল। উনি ব্যাটল অফ ট্রাফালগারটা জিতে, বাট হাউএভার হি পাসড অ্যাওয়ে এই ব্যাটেলের সময়। তারপরে হুইচ ফ্লাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়েলস? ড্যাফোডিল। তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আমি আরেকবার তাহলে সবগুলোর ন্যাশনাল ফ্লাওয়ার বলে দিই, আপনারা একটু মনে রাখেন। যেটা হচ্ছে গিয়ে ড্যাফোডিল ওয়েলসের। ইংল্যান্ডের ক্ষেত্রে রোজ, স্কটল্যান্ডের ক্ষেত্রে থিসেল, আর নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে শ্যামরক। আরেকবার বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর মনে রাখার ট্রাই করবেন। ড্যাফোডিল আপনার ওয়েলসের, রোজ ইংল্যান্ডের, শ্যামরক নর্দার্ন আয়ারল্যান্ডের, আর আপনার থিসেল হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের। থিসেল স্কটল্যান্ডের, ঠিক আছে, ভুললেন না। ড্যাফোডিল ওয়েলস, রোজ ইংল্যান্ড, শ্যামরক নর্দার্ন আয়ারল্যান্ড, আর আপনার থিসেল হচ্ছে গিয়ে স্কটল্যান্ড। তারপরে প্রশ্ন হচ্ছে, ডিউরিং দ্য রেইন অফ চার্লস II পার্টস অফ লন্ডন ওয়ার ডিস্ট্রয়েড। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দিস ডিস্ট্রাকশন? আপনার আ ফায়ার। আগেও বলছি যে 1960 দিকে 1960 না 1860, চার্লস II যখন ক্ষমতায় ছিল তখন অনেক বড় একটা ফায়ার লাগছিল, যেটার কারণে আপনার সেন্ট পল ক্যাথেড্রালটা হচ্ছে গিয়ে মেইনলি ডিস্ট্রয়েড হয়ে যায়। আচ্ছা, তারপরে হাউ অফেন আর জেনারেল ইলেকশনস হেল্ড ইন দ্য ইউনাইটেড কিংডম? এভরি 5 years, কিন্তু ওয়েলসের ক্ষেত্রে কিন্তু এটা এভরি 4 years। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, Scotland has its own banknotes which are valid everywhere in the United Kingdom. The statement is true. স্কটল্যান্ডের কোনো নোট যদি এমনও হয় যে আপনার কি বলবো যে বোঝা যাচ্ছে না, যেহেতু স্কটিশ ব্যাংকের দ্বারা হয়, তারপরেও ওগুলো লিগ্যাল কারেন্সি ইউনাইটেড কিংডমে, এন্ড এটা মানে ইউজ করতে দেওয়া ওদেরকে, এটা হচ্ছে গিয়ে বাধ্য। তারপর প্রশ্ন হচ্ছে, হোয়াট চ্যারিটি
works to preserve important buildings, coastline and countryside in the United Kingdom? The answer is the National Trust. আপনার ন্যাশনাল ট্রাস্টটা আপনার ছাড়া স্কটল্যান্ড ছাড়া বাকি তিনটা মানে ইংল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডে হিস্টোরিক প্লেসেস অথবা নেচার স্পেসেস যা আছে ওটা প্রিজার্ভ করতে কাজ করে। তাহলে ন্যাশনাল ট্রাস্ট কোন কোন জায়গায় কাজ করে? ইংল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডে। তারপরে প্রশ্ন হচ্ছে গ্রেট ব্রিটেন রেফার্স অনলি টু ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড। অবভিয়াসলি ট্রু স্টেটমেন্ট। আর এটা আমি আগেও বলছি যে আপনার আয়ারল্যান্ড হচ্ছে গিয়ে আয়ারল্যান্ড নামে আলাদা একটা কান্ট্রি আছে। আপনার নর্দার্ন আয়ারল্যান্ডও পরে এসে ইংল্যান্ডের সাথে যুক্ত হয়েছে যখন ওরা কলোনিয়াল পাওয়ার হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছিল গ্রেট ব্রিটেন, তখন মেনলি ইংল্যান্ড, ওয়েলস এন্ড স্কটল্যান্ডই ওদের পার্ট ছিল। আর আয়ারল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার একটা হোম রুলও হয়েছিল 1913 সালে ওদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কারণে স্টপ থাকে। ফাইনালি 1921 সালে গিয়ে ওটা হচ্ছে গিয়ে এস্টাবলিশড হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য লিডার, ট্রাইবাল লিডার হু ফট এগেইনস্ট দ্য রোমান্স? বৌডিকা। এটা বারবার কেন বলা হয়? কারণ কি উনি হচ্ছে গিয়ে শি ওয়াজ আ ওমেন, অবভিয়াসলি এর জন্য হাইলাইটেড হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার শি ওয়াজ দ্য কুইন অফ আইসেনি, ঠিক আছে, যেটা কিনা এখন ইস্টার ইংল্যান্ড। এই জিনিসটা আমি বারবার বলে আপনারা ভুলে যান। বরফ ইন ইংলিশ আইস তো জানেন, এটা মনে রাখবেন। বৌডিকা আইসেনি, আইসের হচ্ছে কি কুইন ছিল, কারণ কি দিলে আপনার ওই আইস ওয়ার্ডটা থাকবে। এইটুকু মনে রাখলে আশা করি আপনারা মনে রাখতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে who was voted the greatest Briton of all time in 2002? আনসার হচ্ছে উইনস্টন চার্চিল। আপনার উইনস্টন চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার ব্রিটেনকে হচ্ছে গিয়ে লিড করছিল। এই কারণে ওকে হচ্ছে গিয়ে গ্রেটেস্ট ব্রিটেন অফ অল টাইম বলে। কারণ কি ওর মানে কি বলবো যে লিডারশিপের কারণে ব্রিটেন হচ্ছে কি ওই টাইমে জার্মানির এগেনস্টে হচ্ছে গিয়ে এতগুলো যুদ্ধ জিতে। প্লাস ওরা মানে কি বলবো যে একটা সাকসেসফুল সাইডে ছিল আর কি ব্রিটেন, বিকজ অফ দ্য লিডারশিপ অফ উইনস্টন চার্চিল। এই জন্য 2002 ওকে গ্রেটেস্ট ব্রিটেন অফ অল দ্য টাইম হচ্ছে গিয়ে ভোট করা হয় হিসেবে ভোট করা হয়। তারপর হচ্ছে উইচ টু হাউসেস ফর্ম দ্য ইউকে পার্লামেন্ট? অনেকবার বলছি দ্য হাউস অফ লর্ডস অ্যান্ড দ্য হাউস অফ কমন্স। ঠিক আছে, ইউকে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা দুইটার নাম হচ্ছে হাউস অফ কমন্স নিচু কক্ষ যেটা, আর উচ্চ কক্ষ হচ্ছে গিয়ে আপনার দ্য হাউস অফ লর্ডস। When did the women get the right to vote at the same age as men? 1928 সালে। এটা অনেকবার বলছি যে 1918 সালে 30 বা তার উপরের বছর বয়সের মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়। 1928 দুজনেরই ভোটাধিকারের বয়স 21 করা হয়। আর 1969 মানে 1969 এসে দুজনের জন্য বয়স 18 করে দেওয়া হয়। তারপর প্রশ্ন হু ইজ দ্য হেড অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড? চার্চের হেড হচ্ছে গিয়ে আপনার মনার্ক থাকে, আর এমনিতে তো পার্লামেন্ট থাকে। পার্লামেন্টের ওখানে প্রাইম মিনিস্টার থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে। আচ্ছা, তারপরে আর এটা কারণ কি যে হেড অফ দ্য চার্চ কেন ইংল্যান্ড থাকে? এই যে এতগুলা চেঞ্জ আসছে না, যে হেনরি যে চার্চ অফ ইংল্যান্ড ক্রিয়েট করে, প্রোটেস্টানিজম মানে এলিজাবেথ ওয়ানও প্রোটেস্টানিজম রাখে, বাট এক্সট্রিমিস্ট প্রোটেস্টানিজম রাখে না। এই সব কিছুর একটাই কারণ ছিল যে ওরা পোপের ক্ষমতাটাকে কমায় এনে লিমিট করে চাইছিল হচ্ছে কি যে এক তো পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো, বাট কিং এর পাওয়ারকে লিমিট করে দেওয়া, বাট একদম নাই করে দেওয়া এরকম না। এর জন্য চার্চ অফ ইংল্যান্ডের হেড হচ্ছে গিয়ে দ্য মনার্ক। তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট সর্ট অফ ইভেন্ট ইজ দ্য গ্র্যান্ড ন্যাশনাল? এটা হচ্ছে গিয়ে একটা হর্স রেসিং ইভেন্ট। আপনার নর্মালি হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই হয় এই মানে কি বলবো হর্স রেসিং ইভেন্টটা একদম প্রত্যেক বছর, আর হয় হচ্ছে গিয়ে আপনার লিভারপুলের কাছে। তারপর প্রশ্ন হোয়াট টাইপ অফ লিটারেচার আর দ্য ক্যান্টারবেরি টেলস? এটা হচ্ছে পোয়েমস। আপনার জফরি সসার হচ্ছে গিয়ে মানে অনেকগুলা পোয়েম একসাথে লিখছিল, যে একটা গ্রুপ অফ পিপল হচ্ছে গিয়ে আপনার তীর্থযাত্রায় যাচ্ছিল ক্যান্টারবেরিতে, দেন এই পোয়েম গুলো সবগুলাকে একসাথে করে নাম দেওয়া হয়েছে আপনার হচ্ছে গিয়ে ক্যান্টারবেরি টেলস। তারপরে প্রশ্ন হচ্ছে when is the Christmas day? It's 25th of December. এটা আই থিঙ্ক সবার জানার কথা। তারপরে প্রশ্ন who supported King Charles I during the Civil War? সাপোর্ট করছিল ওদেরকে ক্যাভেলিয়ার্সরা। ক্যাভেলিয়ার্স আবার ওদেরকে হচ্ছে আপনার রয়্যালিস্টও বলা হইতো, ঠিক আছে, রয়্যালিস্টও বলা হইতো। দুইটা গ্রুপ ছিল, দ্য ক্যাভেলিয়ার স্ল্যাশ দ্য ইয়ারা আপনার রয়্যালিস্ট হচ্ছে কি চার্লস ওয়ানের পক্ষে ছিল, সাপোর্ট করছিল। হাইবার চার্লস ওয়ান হচ্ছে কি আপনার আলটিমেটলি যুদ্ধটা হেরে যায়, ইংলিশ সিভিল ওয়ার যেটা ছিল। আচ্ছা, তাহলে আজকের জন্য প্র্যাকটিস শেষ।